শুভ সন্ধ্যা সকলকে। সুইটিস জিওগ্রাফি চ্যানেলে স্বাগত। এর আগের দিনের ক্লাসে আমরা মৃত্তিকার গঠন, বৈশিষ্ট্য, মৃত্তিকা গঠনের প্রক্রিয়া, মৃত্তিকার বিভিন্ন স্তর, মৃত্তিকার রাসায়নিক ধর্ম সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা মৃত্তিকার শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। 1986 সাল থেকে শুরু করে 1900 সালের মধ্যে রুশ বিজ্ঞানী ভাসিলি ডকুচেভ মাটির একটি বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস প্রদান করেন। তিনি মাটিকে তার উৎপত্তি এবং জলবায়ুর প্রভাবের উপর ভিত্তি করে তিনটি প্রধান ভাগে ভাগ করেছিলেন। এই ভাগগুলি হলো জোনাল বা আঞ্চলিক মাটি, ইন্ট্রাজোনাল বা আন্তঃআঞ্চলিক মাটি, অ্যাজোনাল বা অআঞ্চলিক মাটি। এবার আঞ্চলিক মাটি কাকে বলে সে সম্পর্কে আমরা জেনে নেই। কোনো একটি নির্দিষ্ট জলবায়ুগত অঞ্চলে উদ্ভিদের ওপর ভিত্তি করে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় যে মাটি গঠিত হয় তাকে আঞ্চলিক মাটি বলে। এই মাটি হলো একটি পূর্ণাঙ্গ বা পরিণত মাটি। এই মাটিতে মৃত্তিকার স্তরগুলি খুবই স্পষ্টভাবে বোঝা যায়। এরপর আন্তঃআঞ্চলিক মাটি কাকে বলে? আঞ্চলিক মাটির বলয়ের মধ্যে স্থানীয় কারণ যেমন ভূপ্রকৃতি, মাইক্রো জলবায়ু, জলাভূমি, জনকশিলা প্রভৃতির ওপর ভিত্তি করে যে মাটি গঠিত হয় তাকে আন্তঃআঞ্চলিক মাটি বলে। অআঞ্চলিক মাটি বা অ্যাজোনাল সয়েল কাকে বলে? এই মাটিগুলি হলো অপরিণত বা নবীন মাটি। এই মাটির মধ্যে স্তর বা হরাইজেন সঠিকভাবে গঠিত হতে পারে না। কারণ হিসেবে আমরা পলিমাটির কথা বলতে পারি। পাহাড়ের ঢাল বরাবর নদী তার ক্ষয়কার্যের মাধ্যমে নুড়ি কাকর বালি বহন করে নদীর প্লাবনভূমিতে সঞ্চয় করে যে মাটি গঠন করে তাকে পলিমাটি বলে। এই মাটি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় বলে এই মাটিকে অআঞ্চলিক মাটি বলা হয়। এই মাটি সঠিকভাবে স্তর গঠিত এই মাটিতে হয় না, তার কারণ এই মাটি খুবই দ্রুত সময়ের মধ্যে গঠিত হয়। ডকুচেভের আগে মানুষ মনে করত ভূতত্ত্ব আর মৃত্তিকা বিজ্ঞান এক। ডকুচেভ প্রথম দেখান যে মাটি একটি স্বতন্ত্র প্রাকৃতিক বস্তু যা জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার এই কাজের উপর ভিত্তি করেই পরবর্তীতে আধুনিক ইউএসডিএ বা FAO শ্রেণীবিন্যাস তৈরি হয়েছে। পরবর্তীকালে মারবুট 1935 সালে মৃত্তিকার যে শ্রেণীবিন্যাস করেছিলেন তা মূলত জলবায়ু এবং উদ্ভিদের ওপর ভিত্তি করে তৈরি। মারবুট প্রধানত বিশ্বব্যাপী মাটিকে দুটি বড় ভাগে ভাগ করেছিলেন, একটি হলো পেডালফার এবং আরেকটি পেডোকাল। পেডোকাল কথাটির পেডালফার শব্দটি কিভাবে উৎপত্তি হয়েছে তা আমরা জেনে নেই। পেড অর্থাৎ মাটি, AI অর্থাৎ অ্যালুমিনিয়াম, Fe ব্র্যাকেটে লোহা থেকে এই পেডালফার শব্দটির উৎপত্তি। পেডালফার মাটি কাকে বলে? অধিক বৃষ্টিপাতযুক্ত আর্দ্র অঞ্চলের মাটি হলো পেডালফার মাটি। বৃষ্টিপাত বেশি হওয়ায় এই মাটি থেকে ক্যালসিয়াম কার্বনেট ধুয়ে বেরিয়ে যায় এবং লৌহ ও অ্যালুমিনিয়ামের আধিক্য ঘটে, ফলে মাটি আম্লিক প্রকৃতির হয়। এই মাটির উপবিভাগগুলি হলো পটজল, নাতিশীতোষ্ণ এবং শীতল জলবায়ুর মাটি। ল্যাটেরাইট মাটি ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে দেখা যায়, আর রেড অ্যান্ড ইয়েলো সয়েল অর্থাৎ লাল হলুদ মাটি উষ্ণ আর্দ্র অঞ্চলে দেখা যায়। এরপর পেডোকাল শব্দটির উৎপত্তি কিভাবে হয়েছে? পেট অর্থাৎ মাটি এবং ক্যাল অর্থাৎ ক্যালসিয়াম থেকে এই শব্দ থেকে এই পেডোকাল শব্দটির উৎপত্তি হয়েছে। স্বল্প বৃষ্টিপাতযুক্ত শুষ্ক বা প্রায় শুষ্ক অঞ্চলের মাটি হলো পেডোকাল। এই মাটিতে বৃষ্টিপাত কম হওয়ায় এখানে ক্যালসিয়াম কার্বনেটের সঞ্চয় বেশি ঘটে। অর্থাৎ আমরা পেডালফারে দেখলাম অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার কারণে ওপরের স্তর থেকে ক্যালসিয়াম কার্বনেট ধুয়ে বেরিয়ে যায় এবং লৌহ ও অ্যালুমিনিয়ামের আধিক্য ঘটে। কিন্তু যেহেতু পেডোকাল মাটিতে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়
তাই ক্যালসিয়াম কার্বনেটের সঞ্চয় বেশি লক্ষ্য করা যায়। এর উপবিভাগগুলি হলো চার্নোজম, যেটি কৃষ্ণ বর্ণের উর্বর মৃত্তিকা, চেস্টনাট অর্ধশুষ্ক তৃণভূমি অঞ্চলের মাটি, এবং গ্রে ডিজার্ট সয়েল, যেটি হলো মরু অঞ্চলের মাটি। এর মধ্যে আমরা সবাই জানি যে চার্নোজম খুবই উর্বর মৃত্তিকা, কারণ এখানে প্রচুর পরিমাণে হিউমাস থাকে, অর্থাৎ জৈব পদার্থের সঞ্চয় লক্ষ্য করা যায়। পরবর্তীকালে বলদুইন, কেল্ক এবং থর্প 1938 সালে মৃত্তিকার যে শ্রেণীবিন্যাস প্রস্তাব করেছিলেন, যা পরবর্তীকালে ইউএসডিএ, ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ক্লাসিফিকেশন নামে পরিচিত হয়। এটি মারবুটের শ্রেণীবিন্যাসের একটি উন্নত সংস্করণ, অর্থাৎ মারবুট যে শ্রেণীবিন্যাসটি দিয়েছিলেন সেটি পরবর্তীকালে তিনি আরও সংস্কার এবং উন্নত করে এই শ্রেণীবিন্যাসটি তৈরি করেন। তারা মূলত জলবায়ু এবং উদ্ভিদের উপর ভিত্তি করে মাটিকে 3টি প্রধান ভাগে অর্থাৎ অর্ডারে ভাগ করেছেন, 9টি সাব অর্ডার এবং 37টি সয়েল গ্রুপে ভাগ করেন। এই শ্রেণীবিন্যাসটি নিচে দেওয়া রয়েছে, এটি সম্পর্কে আমরা জেনে নেই। প্রথমেই হচ্ছে 3টি অর্ডার হলো, একটি হলো জোনাল সয়েল, তারপরে দ্বিতীয় অর্ডার হলো ইন্ট্রাজোনাল সয়েল এবং তৃতীয় অর্ডার হলো অ্যাজোনাল সয়েল। এবার এই অর্ডার অর্থাৎ এই পর্যায়ের মধ্যে উপপর্যায় বা সাব অর্ডার রয়েছে। এই জোনাল সয়েলের মধ্যে 6টি উপপর্যায় বা সাব অর্ডার রয়েছে। তাদের আবার প্রত্যেকটির একটি বা দুটি বা একাধিক প্রধান মৃত্তিকা গোষ্ঠী রয়েছে। এই সাব অর্ডারগুলি হলো তুষারাবৃত অঞ্চলের মাটি, এর প্রধান মৃত্তিকা গোষ্ঠী হলো তুন্দ্রা মাটি। তারপরে দ্বিতীয় সাব অর্ডার সরলবর্গীয় অঞ্চলের মাটি, যার প্রধান মৃত্তিকা গোষ্ঠীগুলি হলো পটজল, ধূসর বাদামি, পটজলিক এবং ল্যাটেরাইট। এবার তাদের বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, যেমন তুষারাবৃত অঞ্চলের মাটি কোথায় গঠিত হয়? অত্যাধিক ঠান্ডায় গঠিত হয়। আর সরলবর্গীয় হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলে, যেখানে বৃষ্টিপাত অধিক হয় এবং আম্লিক প্রকৃতির হয় মাটি। তারপরে শুষ্ক তৃণভূমি অঞ্চলের মাটি, তার প্রধান মৃত্তিকা গোষ্ঠীগুলি হলো চার্নোজম, চেস্টনাট, যেটিকে অত্যন্ত জৈব পদার্থ সমৃদ্ধ এবং কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে দেখা যায়, যে তার বৈশিষ্ট্য রয়েছে এখানে। তারপরে শুষ্ক অঞ্চলের হালকা রঙের মাটি, তার প্রধান মৃত্তিকা গোষ্ঠী হলো লাল মাটি, মরু মাটি, কম বৃষ্টিপাতযুক্ত চুন সমৃদ্ধ মাটি। এগুলি হলো জোনাল সয়েলের 6টি উপবিভাগ এবং তার প্রধান মৃত্তিকা গোষ্ঠী। এরপরে ইন্ট্রাজোনাল জলাভূমি অঞ্চলের মাটি, এর উপপর্যায় হলো জলাভূমি অঞ্চলের মাটি। তার মধ্যে তার প্রধান মৃত্তিকা গোষ্ঠীগুলি হলো পিট মাটি, বক্স সয়েল, গ্লেই মাটি, যেগুলি অতিরিক্ত জলমগ্ন বা স্যাঁতস্যাঁতে অবস্থায় তৈরি হয়। তারপরে এবার ইন্ট্রাজোনালের আরেকটি উপবিভাগ হলো লবণাক্ত মাটি, যার প্রধান মৃত্তিকা গোষ্ঠী হলো সোলানচাক সোলোনেজ, যেটি যেই মাটিতে লবণের আধিক্যের পরিমাণ বেশি লক্ষ্য করা যায়। তারপরে চুনাপাথর সমৃদ্ধ মাটি, এর প্রধান মৃত্তিকা গোষ্ঠী হলো রেনজিনা, ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিতি লক্ষ্য করা যায়। এরপরে অ্যাজোনাল, এটি হচ্ছে অর্ডার, এবং অ্যাজোনাল সয়েলের কোনো সাব অর্ডার নেই, কিন্তু প্রধান মৃত্তিকা গোষ্ঠী রয়েছে, সেগুলি হলো লিথোসল, রেগোসল, পলিমাটি। এই মাটি নবীন, কোনো সুনির্দিষ্ট স্তর নেই। আমরা আগেই জানলাম পলিমাটি সম্পর্কে, যার কোনো সুনির্দিষ্ট স্তর নেই, কারণ খুবই দ্রুত গঠিত হয়, স্তর ভালো করে গড়ে উঠতে পারে না। এরপরে জোনাল, অ্যাজোনাল, ইন্ট্রাজোনাল, এই অর্থাৎ আঞ্চলিক, আন্তঃআঞ্চলিক এবং অআঞ্চলিক মাটির পার্থক্য দেওয়া রয়েছে, যেটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটি দেখে রাখবে। 1938 সালের এই শ্রেণীবিন্যাসটি জেনেটিক বা উৎপত্তিগতভাবে করা হয়েছিল, কিন্তু 1960 সালের পর ইউএসডিএ একটি নতুন পদ্ধতি চালু করে, যাকে সয়েল ট্যাক্সোনমি বলা হয়। সেখানে মাটিকে 12টি অর্ডারে ভাগ করা হয়েছে।
এই 12টি বর্গ বা অর্ডার হলো সর্বোচ্চ স্তর। আর্দ্রতা ও তাপমাত্রার ওপর ভিত্তি করে মাটিকে আবার 66টি সাব অর্ডারে ভাগ করা হয়েছে। হরাইজেনের উপস্থিতির ওপর ভিত্তি করে মৃত্তিকাকে 320টি গ্রেড গ্রুপ বা বৃহৎ গোষ্ঠীতে ভাগ করা হয়েছে। মূল বৈশিষ্ট্যের সঙ্গে অন্যান্য কি কি বৈশিষ্ট্যের মিশ্রণ ঘটেছে তার ওপর ভিত্তি করে মৃত্তিকাকে 2000টি উপগোষ্ঠী বা সাবগ্রুপে ভাগ করা হয়েছে। ভৌত রাসায়নিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে মৃত্তিকাকে 8000টি ফ্যামিলিতে ভাগ করা হয়েছে। আর তারপরে রয়েছে সর্বনিম্ন স্তর। স্থানীয় নামের ওপর ভিত্তি করে 19,000টি সিরিজে এই স্তরকে ভাগ করা হয়েছে। এটি হলো ইউএসডি এর 12টি মৃত্তিকার ক্রম, যেগুলি আমরা পরপর আলোচনা করব। প্রথমে আলফিসল মাঝারি মাত্রায় লিচিং বা ধৌত প্রক্রিয়ায় ঘটে। এটি বেশ উর্বর, এতে প্রচুর পরিমাণে কাদা থাকে। পেডালফার জাতীয় আম্লিক মাটি, অর্থাৎ যেখানে মাঝারি লিচিং প্রক্রিয়া হয় সেখানে কি হয়, খনিজ পদার্থ এবং জৈব পদার্থর কিছুটা হলেও খনিজ পদার্থ এবং জৈব পদার্থ থাকে, পুরোপুরি অপসারিত হয় না, নিচের স্তরে চলে যায় না পুষ্টিমৌলগুলি, ফলে উর্বরতা বজায় থাকে। এতে প্রচুর পরিমাণে কাদা থাকে। এটি পেডালফার জাতীয় আম্লিক মাটি। ভারতে কোথায় কোথায় এই মাটি লক্ষ্য করা যায়? দাক্ষিণাত্য মালভূমি, ছোটনাগপুর অঞ্চল এবং মধ্যপ্রদেশে এই মাটি দেখতে পাওয়া যায়। বিশ্বের মধ্যে মধ্য ইউরোপ, রাশিয়া, উত্তর আমেরিকার কিছু অংশে এই মাটি দেখা যায়। এই মাটি হলো উর্বর লাল ধূসর মাটি এবং এই মাটি অ্যালুমিনিয়াম এবং লোহা সমৃদ্ধ। এরপর অ্যান্ডিসল আগ্নেয়গিরির ভস্ম বা ছাই থেকে তৈরি হয়। এটি অত্যন্ত ছিদ্রযুক্ত এবং ফসফরাস সমৃদ্ধ। ভারতে এই মাটি খুব একটা দেখা যায় না। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরি অঞ্চলে এই মাটি দেখতে পাওয়া যায়। বিশ্বের মধ্যে জাপান, চিলি, আইসল্যান্ড এবং নিউজিল্যান্ডে এই মাটি দেখা যায়। এই মাটি আগ্নেয়গিরি থেকে সৃষ্ট মাটি, অর্থাৎ আগ্নেয়গিরির বিভিন্ন ছাই ভস্ম ধীরে ধীরে এই অ্যান্ডিসল বর্গের মাটিতে রূপান্তরিত হয়। এরিডিসল মরুভূমি অঞ্চলের শুষ্ক মাটি, যেখানে জৈব পদার্থ কম কিন্তু লবণের পরিমাণ বেশি থাকে, কারণ প্রচুর এখানে বৃষ্টিপাত সেরকম হয় না, ফলে কৌশিক প্রক্রিয়ায় মৃত্তিকার উপরের স্তরে লবণ উঠে আসে, ফলে লবণের আধিক্য বাড়ে। যেমন রাজস্থানের থর মরুভূমি, গুজরাটের কচ্ছ অঞ্চল এবং হরিয়ানাতে এই মাটি দেখা যায়। বিশ্বের মধ্যে সাহারা মরুভূমি, অস্ট্রেলিয়ার মধ্যভাগ এবং মধ্য এশিয়ায় মাটি দেখা যায়। এই মাটিগুলি হলো মরু অঞ্চলের মাটি। এন্টিসল নতুন সৃষ্টি হওয়া মাটি, যার কোনো স্তর নেই। এটি অত্যন্ত নবীন। গঙ্গার পলি সমভূমি এবং উপকূলীয় অঞ্চলে এই মাটি দেখতে পাওয়া যায়। আমরা আগেই জানলাম যে পলিমাটি কাকে বলে। সেই পলিমাটি হলো এই অ্যান্টিসল বর্গের অন্তর্গত, যার কোনো হরাইজেন বা স্তর সুস্পষ্টভাবে গঠিত হয় না। বিশ্বের মধ্যে সাহারা মরুভূমি, সাইবেরিয়া এবং নদী অববাহিকায় মাটি দেখা যায়। এরপর জেলিসল অত্যন্ত শীতল অঞ্চলের মাটি, যেখানে মাটির নিচ সারা বছর বরফে ঢাকা থাকে। হিমালয়ের উচ্চশৃঙ্গ, লাদাখের শীতল মরুভূমি অঞ্চলে এই মাটি দেখা যায়। আর বিশ্বের মধ্যে আলাস্কা, উত্তর কানাডা, গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকা দেখা যায়। এটি হিমায়িত মাটি, অর্থাৎ যেখানে যেই অঞ্চল প্রচণ্ড শীতল, যেখানে বরফ দেখা যায়, বরফে ঢাকা অঞ্চল, সেই সমস্ত অঞ্চলে এই ধরনের মাটি দেখা যায়। তারপরে হিস্টোসল পিট বা জলাভূমির মাটি, এতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকে। কেরালার কোট্টায়াম ও আলাপ্পুঝা জেলা এবং সুন্দরবনে এই পিট মাটি দেখা যায়।
আর বিশ্বের মধ্যে স্কটল্যান্ড, ফিনল্যান্ড এবং কানাডার জলাভূমিতে এই মাটি দেখা যায়। আমরা আগেই জেনেছি যে কোনো জলাবদ্ধ জায়গা বা পুকুরের জল শুকিয়ে গেলে এক ধরনের চটচটে কাদা দেখতে পাওয়া যায়, যেটি হলো পিট বা বর্গমাটি। এই পিট বর্গমাটি হলো এই হিস্টোসলের অন্তর্গত, এই হিস্টোসল বর্গের অন্তর্গত। ইনসেপ্টিসল অ্যান্টিসলের চেয়ে সামান্য উন্নত কিন্তু পূর্ণ বিকশিত নয়। ভারতের সবচেয়ে বড় এলাকা জুড়ে এই মাটি রয়েছে। গাঙ্গেয় সমভূমি, উত্তর পূর্ব ভারত এবং ব্রহ্মপুত্র উপত্যকায় দেখতে পাওয়া যায়। এটি হচ্ছে উন্নত, কিন্তু এটিও ভালোভাবে বিকশিত হয় না, কারণ পর্বতের ঢাল বেয়ে এই মাটি গঠিত হয়, বয়ে আসে বা পর্বতের ঢালে এই মাটি গঠিত হয়। ব্রহ্মপুত্র উপত্যকাতে এই মাটি দেখা যায়। আর বিশ্বের মধ্যে আমাজন অববাহিকা, দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনে এই মাটি দেখা যায়। এই মাটি হলো প্রাথমিক মাটি অর্থাৎ বা ইনিশিয়াল সয়েল। মলিসল ঘাসযুক্ত তৃণভূমি অঞ্চলের মাটি, এটি খুবই গাঢ় রঙের, অত্যন্ত উর্বর হয়। আমরা জানি চেস্টনাট, চান্নজম এগুলি হচ্ছে মলিসল বর্গের অন্তর্গত। আর এই মাটি হিমালয়ের পাদদেশীয় তরাই অঞ্চলে দেখা যায়। আমেরিকার পেরি, ইউক্রেনের স্টেপ এবং আর্জেন্টিনার পম্পাস অঞ্চলে এই মাটি দেখা যায়। এই মাটিতে জৈব পদার্থের পরিমাণ খুব বেশি থাকে, ফলে এই মাটি প্রচণ্ড উর্বর হয়। অক্সিসল ক্রান্তীয় অঞ্চলে লাল মাটি, এতে আয়রন এবং অ্যালুমিনিয়াম অক্সাইড প্রচুর থাকে কিন্তু উর্বরতা কম, কারণ ক্রান্তীয় অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বৃষ্টিপাতের মাধ্যমে উপরের স্তর থেকে সিলিকা অপসারিত হয়, লৌহ এবং অ্যালুমিনিয়াম অক্সাইড পড়ে থাকে, ফলে মাটি আম্লিক প্রকৃতির হয় এবং মাটির উর্বরতা কম হয়, কারণ জৈব পদার্থ অপসারিত হয়ে যায়। এই মাটি ভারতের পশ্চিমঘাট পর্বতমালার কিছু অংশ এবং উড়িষ্যার পাহাড়ি এলাকায় দেখা যায়। বিশ্বের মধ্যে আমাজন অববাহিকা এবং মধ্য আফ্রিকার কঙ্গোতে দেখা যায়। এটি অক্সাইড সমৃদ্ধ মাটি। স্পেরোসল আম্লীয় এবং বালুকাময় মাটি, এটি মূলত শীতল জলবায়ুর পাইন বন বা তৈগা অঞ্চলে দেখা যায়। আর ভারতের মধ্যে হিমালয়ের উচ্চ পার্বত্য বনভূমি অঞ্চলে এই মাটি দেখা যায়। অর্থাৎ এটি স্পেরোসলের আমরা জানি পর্জল মাটি, এই পর্জল মাটি হচ্ছে এই স্পেরোসলের অন্তর্ভুক্ত, স্পেরোসল বর্গের অন্তর্ভুক্ত। বিশ্বের মধ্যে উত্তর ইউরোপ এবং উত্তর আমেরিকায় দেখা যায়। এটি ছাই বর্ণের হয়, ধূসর বর্ণের হয়। এরপর আল্টিসল আর্দ্র উষ্ণ জলবায়ুর পুরানো মাটি, এটি বেশ আম্লীয় এবং পুষ্টির উপাদান কম থাকে। তাহলে এই মাটি আর্দ্র উষ্ণ জলবায়ু অঞ্চলে দেখতে পাওয়া যায়, কিন্তু মাটির উপর স্তরে অত্যাধিক ক্ষয়কার্যের মাধ্যমে পুষ্টিমৌলগুলি অপসারিত হয়। এটি দক্ষিণ ভারতের কিছু অংশ, কেরালা এবং উত্তর পূর্ব ভারতে দেখা যায়। আর বিশ্বের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব ভাগে দেখতে পাওয়া যায়। এটি ক্ষয়িত মাটি। ভার্টিসল হলো মরিলোনাইট কাদা সমৃদ্ধ কালো রঙের মাটি, যাকে আমরা যেই মাটি রেগুন নামে পরিচিত। শুকিয়ে গেলে এই মাটিতে বড় বড় ফাটল দেখা যায় এবং ভেজা অবস্থায় এটি ফুলে ওঠে। যেমন আমরা মহারাষ্ট্র এবং গুজরাটের দিকে যখন যাই, তখন আমরা এই মাটি দেখতে পাই। এই মাটি যখন শুকিয়ে যায় এর মধ্যে অসংখ্য ফাটল দেখা যায়। আবার যখন মাটির মধ্যে যখন জল সঞ্চিত হয়, তখন এই কণাগুলি একত্রিত হয়ে ফুলে ওঠে, কারণ এই মাটিতে মরিলোনাইট নামক এক ধরনের খনিজ থাকে, যার জন্য এটি মরিলোনাইট খনিজ থাকার জন্য এটি অতিরিক্ত কাদা সম্পন্ন হয়।
বিশ্বের মধ্যে এটি অস্ট্রেলিয়া, সুদান, টেক্সাস অঞ্চলে দেখতে পাওয়া যায়। কৃষ্ণ মৃত্তিকা ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে, সাভানা অঞ্চলে এই ধরনের মাটি দেখা যায়। যেটি কৃষ্ণ মৃত্তিকা, যেটি আমাদের ভারতের মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশের দাক্ষিণাত্য লাভা মালভূমি অঞ্চলে দেখা যায়। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।